প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৩৬। লিখেছেন DRM সোহা। সঙ্গে আমি আছি মাহি। ইরফান মুখ ধুয়ে মায়রার দিকে তাকালে মায়রার দৃষ্টি দেখে বলে হোয়াট। মায়রা অবুঝ গলায় বলে ওটা আমার ব্রাশ ছিল। সো হোয়াট। মায়রা কি বলবে বুঝতে পারছে না। ইরফান মায়রাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় বলে সিগারেটের স্মেল সহ্য করতে শেখো। মায়রা মুখ কুঁচকে বলে পারবো না, ইয়াক। ইরফান মায়রার দিকে শান্ত চোখে তাকায়। মায়রা ঢোক গিলে। সে সিগারেটের গন্ধ সহ্য করতে না পারে না বলে এটাও তার দোষ হয়ে গেল। ইরফান মায়রার ভেজা ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে মৃদুস্বরে বলে ইটস ওকে, মাউথ ওয়াশ করে নিব। মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফানের মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে মায়রা দ্রুত দুহাতে তার মুখ চেপে ধরে। ইরফান বিরক্তি চোখে মায়রার চোখের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে সারা জীবন স্টুপিডই থাকবে। ইরফানের ধমক খেয়ে মায়রা কেঁপে ওঠে। পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান মায়রাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে গেলে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটাই ব্রাশ ছিল তার। ব্রাশ করে বেসিনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুত। মায়রা ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত শার্ট আর কোট গায়ে জড়ালো আবারও। মায়রা এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ দেখলো ইরফানকে। ইরফান রেডি হয়ে দ্রুত ডোর খুলে বাইরে এক পা রেখেও আবার পিছু এসে বলে এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়রা অসহায় মুখে বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলে সে দৌড় দিবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। মায়রা বিকেলে একবার গিয়েছিল, ওখানে সবাই মেহেদি দিবে, সেও দিবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল। কোথাও যাচ্ছিস? সাহেলের কথা ইরফান দাঁড়িয়ে গেল, পিছু ফিরে তাকালো না। সাহেল নিজেই ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলে এতক্ষণ কি করলি তোর বউয়ের ঘরে? ওকে তো মানিস না। ইরফান বিরক্ত হয়ে বলে ইটস মাই পার্সোনাল ম্যাটার। সাহেল হেসে বলল আমার ওকে ভালো লেগেছে। ইরফান রেগে সাহেলের কলার চেপে ধরে। সাহেল ইরফানের থেকে নিজের কলার ছাড়িয়ে নেয়। ময়লা ঝাড়ার মতো কয়েকবার ঝেড়ে বলে কি যেন নাম? ও হ্যাঁ, মায়রা। হাউ কিউট। অন্তরার চেয়েও ভয়ঙ্কর সুন্দরী। এর জন্যই এত ফাস্ট পা পিছলে পড়লে। ইরফান শক্ত চোখে সাহেলের দিকে চেয়ে আছে। সাহেল বাঁকা হেসে বলে আফসোস, মায়রা সুন্দরী। আর বলতে পারে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরে সরে এক ঘুষি মেরে দেয় সাহেলের নাক বরাবর। সাহেল কয়েক পা পিছিয়ে যায়। ইরফানের দিকে তেড়ে আসলে শুদ্ধ দৌড়ে এসে সাহেলকে টেনে ধরে। সাহেল রেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে আমাকে আটকাস কেন? ওকে আটকাতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, আবার সাহেলের দিকে। চিন্তিত কণ্ঠে বলে মারামারি করছিস কেন তোরা? সাহেল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে মায়রাকে আমার লাগবে। শুদ্ধ ভ্রুকুচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ ইরফানকে জাপটে ধরে বলে রাগাচ্ছে তোকে, থাম থাম, মারামারি করিস না। ইরফান রাগান্বিত স্বরে বলে জাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে ওর জবান কেটে কুকুরকে খাওয়াবো। কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে গটগট পায়ে বাড়ির ভেতর চলে যায়। বাইরে আর বের হলো না। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সাহেলের পাশে দাঁড়িয়ে বলে রাগাচ্ছিস ভালো কথা, মারামারিতে গেলি কেন? সাহেল রেগে বলে আমি ওকে রাগাইনি, যা বলছি কাট বলেছি। আমার মায়রাকে চাই মানে চাই। শুদ্ধ কেমন করে যেন তাকালো সাহেলের দিকে, অবাক হয়ে বলে তুই তো ভালোবাসিস। সাহেল নির্দ্বিধায় বলে মায়রাকে দেখে ওকে আর ভালো লাগছে না, ইটস সিম্পল। শুদ্ধ কি বলবে খুঁজে পেল না। এভাবে ভালোবাসা যায়? কই, সে তো ফারাকে প্রায় 4 বছর আগে থেকে ভালোবেসে আসছে। কখনো তো মনে হয়নি অন্য কেউ ফারার থেকে বেশি সুন্দর। বরং ফারাকেই ভিন্ন সময়ে ভিন্ন রকম সুন্দরভাবে আবিষ্কার করেছে। শুদ্ধর ভাবনার মাঝেই সাহেল বাঁকা হেসে বলে ইরফানের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়ি এসে মায়রাকে আমি পছন্দ করলাম, এখন শুনছি ওটা ওর বউ। সে যাই হোক, ইরফান মন থেকে মেনেছে মায়রাকে। এর জন্যই এখন ওই মেয়েকে আমার চাই, ব্যাস। শুদ্ধ অবাক হয়ে বলে ইরফানের সাথে পারবি না, ফালতু ঝামেলা করিস না। আমি ফান করেছিলাম, খুব ভালো করেই জানিস। সাহেল গা টানা দিয়ে বলে বাট আমি ফান করিনি, না তো করছি। শুদ্ধ রেগে বলে তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস।
সাহেল হেসে বলে, ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক, আমার নয়। আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস কেন? শুদ্ধ রেগে সাহেলকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া এসব কী ধরনের স্বভাব? সাহেল শুদ্ধর চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে। অতঃপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল তখন ওর এসব নীতি কোথায় গিয়েছিল? শুদ্ধ বিরক্ত হয়, মেজাজ খারাপ হচ্ছে তার। বিরক্ত হয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে, ভালোবাসা কি সেটাই তো বুঝিস না? ভালো মানুষ হওয়া আগে, তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাবটা যাবে। সাহেল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ইরফান মায়রার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা বেডের ওপর বসেছিল মন খারাপ করে। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়রার দিকে। সাহেলের সামনে শাড়ি পরেছিল ভাবতেই রাগ মাথাচাড়া দিয়ে উঠছে। মায়রা ঢোক গিলে, ভালো মানুষ বের হয়ে গেল তো, এত রেগে ফিরল কেন? মায়রা ভীত স্বরে বলে, আপনার কি কথাটা শেষ করার আগেই ইরফান ঝড়ের বেগে মায়রার গাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, কেন শাড়ি পরলি বল? এই বল, অন্যদিন পরতে পারিস না, আজ কেন পরলি? মায়রা ভীষণ ভয় পায় ইরফানকে দেখে। ইরফান মায়রার ভীত মুখ পানে তাকায়, নীরবে চেয়ে থাকে কিছুক্ষণ, নিজেকে শান্ত করার চেষ্টা করে। মায়রাকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়, রাগে দরজায় একটা লাথি বসায়। মায়রা কেঁপে ওঠে। ইরফান গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। মায়রাকে বাহাতে ঠেলে সরিয়ে দিয়ে গটগট পায়ে ওয়াশরুমে যায়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না আসলে সে কি করেছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মায়রাকে ডাকছে। মায়রা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলে রিয়া হেসে একটি শাড়ি এগিয়ে দিয়ে বলে, ভাবি, এই শাড়িটা পরে ছাদে আসো, মেহেদি দিব সবাই মিলে, তাড়াতাড়ি আসো কিন্তু। মাইরা রিয়ার হাতে শাড়ি নিয়ে জোরপূর্বক হাসলো। রিয়া শাড়িটা দিয়েই দৌড় দিল, তাদেরও রেডি হতে হবে। মাইরা শাড়ির দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবনার মাঝেই পিছন থেকে ইরফান গম্ভীর গলায় বলে, ওখানে কি করছো? মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের মাথার চুল ভেজা, চুপচুপে হয়ে আছে, চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। মাইরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি মাথা মুছছেন না কেন? ইরফান মায়রার হাতে থাকা শাড়ির দিকে তাকায়, এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতে চাও? মায়রা ভীত চোখে তাকায়, আপনা আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না, চাই না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, গুড গার্ল। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি ছাদে যেতে চাই। ইরফান রেগে তাকায়। মায়রা ঢোক গিলে মিনমিন করে, ছাদে সবাই মেহেদি দিবে, আমি যেতে চাই প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রার কান্না পায়, হাতের শাড়িটার দিকে তাকালো। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়ে গিয়েছে রিয়া আপু। মায়রা জানে সে তো পরবে না শাড়ি, তবুও লোকটা তাকে ছাদেও যেতে দেবে না ভেবেই কান্না পায়। এভাবে বন্দি করে রাখছে কেন? সে একটু হাসলেও এই লোকের সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে বলে, আমি ইনায়া আপুদের কাছে যেতে চাই, হাতে মেহেদি দিতে চাই। ইরফান ধমকে বলে, এক কথা বারবার বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা ছলছল দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি ছুঁড়ে ফেলে বেডের উপর পা তুলে হাঁটুতে মাথা গুজে বসে পড়ে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়রার দিকে, নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এই পুচকি রাগ দেখালো? ভেবেই তার রাগ হলো। কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়রার ফোপানোর আওয়াজ পেয়ে একটু দমলো। কিছু একটা ভেবে মায়রার পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে, তুমি চাইলে গেম খেলতে পারো। মায়েরা মাথা তুলে তাকায়। এইটুকু সময় কেঁদেছে অনেক। ইরফানের বাড়ি রাখা ফোনের দিকে চেয়ে রেগে বলে, আমাকে আপনার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতভম্ব, অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকায়। মায়েরা নিচেও ঢোক গিলে, কী করে ফেললো এটা? আজ তাকে কে বাঁচাতে আসবে ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়রা ঢোক গিলে কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়। ইরফান মায়রার মুখাভাবে দৃষ্টি বোলায়। মায়রা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মায়রা ইরফানের পাশ কেটে ধীর পায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মায়রার কর্মকাণ্ড। মায়রা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাপা হাতে ফোনটা বাড়ি দিয়ে কাপা কণ্ঠে বলে, সরি। ইরফান নীরবে চেয়ে আছে মায়রার কাপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মায়রার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে।
মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, ইটস ভ্যালুলেস, সো ডোন্ট প্যানিক। মাইরা কিছু বলে না। ইরফান আবারও বলে, ভয় পাও? আবার তাকেই রাগ দেখাও? ইন্টারেস্টিং। মাইরা উসখুস করে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ঘুমাও। মাইরা মাথা তুলে তাকায়, মিনমিন করে বলে, একবার ছাদে যাই প্লিজ। ইরফান হঠাৎই মাইরাকে সাপটে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। মাইরা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান দু হাতে মাইরাকে তার সাথে চেপে ধরে, তার দুপায়ের মাঝে মাইরার দুপা রেখে মাইরার গলায় মুখ গুজে দেয়। মাইরা কেঁপে ওঠে। ইরফানের ভেজা মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মাইরা বলতে গেলে ইরফানের নিচে পড়ে আছে। ইরফান মৃদুস্বরে বলে, ইউনো, আজ সারাদিন ভীষণ ছোটাছুটি করেছি। আই নিড টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরার ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মাইরার শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুঝলো। মজার ব্যাপার, ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মাইরা। ভারী নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরার মুখ চোখে তার মাথার পানি ছিটে ফোটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কামড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে, মাই বার্ড ফ্লাওয়ার, বাট ইউ আর এ ভেরি স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলের ওপর শব্দ করে একটা চুমু আঁকে। এরপর মাইরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখলো গ্লাস ফেটেছে। ইরফান আর চোখে মাইরার দিকে তাকায়। গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। ইরফানের কোলে মাইরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই কথা হারিয়ে চুপ হয়ে রইল। ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা, ইরফানের বাবা মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নেওয়াজ এগিয়ে এসে বললেন, মাইরাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইরফান সিঁড়ি উঠতে উঠতে বলে, আমার ঘরে। তারেক নেওয়াজ মৃদু এসে বলে, কয়দিনের জন্য? ইরফান মাইরার ঘুমন্ত মুখ পানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম এসে বলে, লাইফ টাইম। ইরফানের কথায় সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সাহেল নেমে আসে। ইরফানের কোলে মাইরাকে দেখে ভ্রুকুচকে বলে, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ইরফান কোনো উত্তর করল না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সাহেল বিরক্ত চোখে ইরফানের ঘরের দিকে চেয়ে রইল। ইরফান মাইরাকে তার বেডে শুয়ে উঠতে নেয়। মাইরা ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে ধরে, কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝার চেষ্টা করলো, বুঝতেও পারল খবিশ লোক, আমায় পছন্দ করে না। ইরফান ভ্রুকুচকে মাইরার দিকে চেয়ে সেও মাইরার পাশে শুয়ে পড়ল। মাইরাকে টেনে নিল তার দিকে। অতঃপর গম্ভীর গলায় বলে, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে, মেহেদি ডিজাইনারকে পাঠা। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, কোন রুমে? ইরফান ভ্রুকুচকে বলে, আমার রুমে। তুই মেহেদি পরবি? ছি ছি, অনেক জঘন্য লাগবে, বিশ্বাস কর। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, পাঠালাম না তাহলে, তোকে মেহেদি দিলে ভালো লাগবে না। ইরফান রেগে বলে, একটা মেয়েকে পাঠা ফার্স্ট, বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইড দিলে মেয়েটি ভেতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটি টক সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্যার? মেয়েটি সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্যার কাকে মেহেদি দিয়ে দেবো? ইরফান ভ্রুকুচকে বলে, বেডে শুয়ে আছে। মেয়েটি এগিয়ে গিয়ে দেখলো মাইরা ঘুমিয়ে। একটু ঝুঁকিয়ে মাইরাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে, স্টপ। মেয়েটি ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি যে বললেন ওনাকে মেহেদি দিয়ে দিতে, উনি তো ঘুমাচ্ছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হার্ট, এভাবেই দিয়ে দিতে হবে। মেয়েটি মাথা নেড়ে বলল, ওকে স্যার। এরপর মেয়েটি মাইরার পাশে বসে মেহেদি দেওয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মাইরার হাতের দিকে চেয়ে রইল। মাইরা ঘুমের মাঝে নড়ে চড়ে হাত নাড়ায়। মেয়েটা বিরক্ত হয় ভীষণ। এভাবে মেহেদি দেওয়া যায়? অর্ধেকও হয়নি, অথচ এই সময়ে পুরো 2 হাত ভরে মেহেদি দেওয়া হয়ে যেত।
কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেওয়ার কথা, এই ছেলে তাকে ধমকে চুপ করিয়ে রেখেছে। মেয়েটার কপাল চাপড়ায়, এ কোথায় এসে ফেঁসে গেল আল্লাহ। ইরফান মেয়েটাকে থেমে যেতে দেখে বলে, হোয়াট হ্যাপেন্ড? মেয়েটা থতমত খেয়ে বলে, জি ভাইয়াই তো দিচ্ছি। বিড়বিড় করে, ভাই রে, সিসি ক্যামেরা বসে আছে, কেমনে দিই? মায়েরার মুখের দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, কিন্তু কোন দেশের রানী সেটাই জানতে ইচ্ছা করলো মেয়েটার। উফ, ভীষণ বিরক্ত সেভাবে মেহেদি দিতে দিতে। এক পর্যায়ে এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরেকটা হাতে দিয়ে দিতে হবে ভেবেই মেয়েটার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছা করলো। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, ইউ ক্যান গো নাও। মেয়েটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদি দিয়ে দিতে এত বিরক্ত লাগেনি, কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিয়ে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে মেয়েটা বেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর স্বরে বলে, আমার একটা মেহেদি লাগবে। মেয়েটা পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মায়েরাকে দিয়ে দেওয়া হাতের মেহেদিটাই ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান নিঃশব্দে মেহেদি নিয়ে নেয় মেয়েটার থেকে। মেয়েটি বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মায়রার পাশে বসে। এরপর মায়রার ডান হাত তীক্ষ্ণ চোখে পরখ করে, হাতে মেহেদি তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মায়রার ডান হাতে মেহেদি দেওয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বাঁ হাত তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভ্রু কুঁচকে তাকালো, হাতের মেহেদি রেখে মায়রার হাত তার বুক থেকে সরালো। মায়রার হাত চেক করে দেখলো হালকা ছড়িয়ে গিয়েছে। মাথা নিচু করে তার বুকে তাকালো। ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটা মেহেদি লেগে গিয়েছে। ইরফান মায়রার বাম হাতে ধরে বসে থাকলো, শুকিয়ে গেলে ডান হাতে দিয়ে দেয়। এভাবে হাতের উল্টো পিঠেও দিয়ে দেয়, বাম হাতের উল্টো পিঠে দিয়ে দেয়। পরদিন মায়রা ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে। এরপর দু হাত ভর্তি মেহেদি দেখে মেয়েটা আরও অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনায়াকে জিজ্ঞেস করলে বলে, মেহেদি ডিজাইনার এক আপু এসে আমার হাতে দিয়ে গিয়েছিল, কিন্তু মায়রার তিন পাশে একরকম আর বাম হাতের তলায় অন্যরকম লাগে। মেহেদি দেওয়ার ধরন একজনই দিলে এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোই খুব সুন্দর হয়েছে। মায়রা ভীষণ খুশি, ভেবেছিল মেহেদি দিতে পারবে না, কিন্তু লোকটা অতটাও খারাপ না, ভালোই। কিন্তু তার ঘর থেকে এই ঘরে কেন এনেছে তাকে? খুঁজেও পায় না লোকটাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মায়রা আজ সারাদিন মোটামুটি ইনায়াদের সাথেই ছিল, একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্য দেখেনি, থাকলে নিশ্চয়ই তাকে আবারও বন্দি করে রাখত। মায়রা জামা পরে ইনায়ের ঘরে যাচ্ছিল, তখন ইরফানের ছোট ফুপি মায়রার সামনে এসে দাঁড়ায়। মিষ্টি হেসে বলে, আম্মু তুমি শাড়ি পরনি যে? মায়রা ঢোক গেল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে আর তার সাথে উল্টাপাল্টা শুরু করে দেয়? মৃদু হেসে বলল, ফুপি জামাতেই ভালো লাগছে। পাশ থেকে ইরফানের কাকি দাঁড়িয়ে বলে, এটা কেমন কথা? এমনিতেও বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, এই মেয়ে তো দেখি শুধু জামা পরেই থাকে। এখন একটা অনুষ্ঠানে সবাই শাড়ি পরছে, তবুও পরছে না। ইরফানের ছোট ফুপি তার ভাই বউকে চুপ করিয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? মায়েরা ইরফানের কাকির কথায় মাথা নিচু করেছিল। ফুপির কথায় মাথা তুলে বলে, যে পারি। তাহলে শাড়ি পরে এসো, যাও। মায়েরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনার ঘরে না গিয়ে একেবারে ছাদে যায়। ছাদেই সবাই আছে। মায়রার মনটা ফুরফুরে লাগছে, সবার মতো একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখলো ইনায়াকে স্টেজের মাঝখানে বসিয়ে চারপাশে তার কাজিনেরা ঘিরে রেখেছে। মায়রা স্বভাব সুলভ এক দৌড়ে গিয়ে ডাকে, ইনায়া আপু। ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে, এই মায়রা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নড়াচড়া করলে খবর আছে তোমার। রিয়া হেসে বলে, ভাবি তোমার জামাই আজ শাড়ি পরতে দিল? মায়রা আমতা করে বলে, সে নেই। মিশকা মায়রাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, পুতুলের মতো বউ তো, তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চাই। তামান্না বলে ওঠে, আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নেই, আর মেয়েরা কি আর নিরামিষ বরকে চায়? তাই ভাইয়া ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার পুতুলের মতো বউকে নিয়ে ভেগে যায়।
তামান্নার কথায় সবাই জোরে হাসলো। ইনায়া বলে ওঠে, আপু তোমরা সবাই চুপ করো, আমার বোনকে আর লজ্জা দিও না তো। মাইরা অসহায় মুখ করে ইনায়ার দিকেই চেয়ে রইল। রিয়া মাইরার অপর পাশে দাঁড়িয়ে বলে, তোমার হিজাব পরাটা অনেক সুন্দর হয় ভাবি, কালকে আমাকে তুমি হিজাব বেঁধে দিবা, ওকে? মাইরা মৃদু হেসে বলে, আচ্ছা আপু। মিশকার মাইরার হাত উল্টে পাল্টে রেখে বলে, তোমার দুই হাতে দুই রকম করে মেহেদি দেয়া কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি? মাইরা মিনমিন করে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তাছাড়া আমি মেহেদি দিতে পারি না। তামান্না বলে ওঠে, আরে ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো, ভাই দিয়েছ হয়তো। সবাই মাথা নাড়ল, হতে পারে। মাইরা অবাক হয়ে তার হাতের দিকে চেয়ে আছে। ওই লোক দিয়ে দিয়েছে, কিভাবে সম্ভব? ভাবনার মাঝেই ইনায়া বলে ওঠে, আরে তোমরা ভুল ভাবছো, ভাইয়া জীবনেও দিয়ে দিবে না। এই বিরক্তির কাজ ভাইয়া বসে বসে করবে, তোমাদের তাই মনে হয়? ইনায়ার কথাও ফেলে দেওয়ার মতো না। মাইরা জাহারাকে না দেখে বলে, জাহারা আপু কোথায়? মিশকা বলে ওঠে, অনেক দেখেছি, আসে না, কি যে হয়েছে, বিরক্ত লেগে গিয়েছে আমার। ইনায়া আর মাইরা কিছু বলল না, মন খারাপ হয় তাদের জাহারার জন্য। হঠাৎই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে, গাইস তোমরা কি করছো? সবাই চিল্লিয়ে বলে ওঠে, তোমরা যাও, আমাদের এখানে কি? হ্যাঁ। রাতুল পাত্তা না দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে, ইরফান ভাইয়ের বউ, আমাদের ভাবি, একখান গান শোনাও তো। মাইরা বিব্রত বোধ করে, সাথে সাথেই বলে ওঠে, আমি তো গান পারি না। রাতুল চেঁচিয়ে বলে, ডাহা মিথ্যা কথা, সবাই গান পারে, বাথরুম সিঙ্গার হলেও সবার মাঝেই সিঙ্গারের প্রতিভা আছে। তামান্না বলে ওঠে, ভাইয়া তাহলে আপনি একটা গান শোনান, পাশেই মাইক আছে। রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো, শিহাবের কাঁধে হাত রেখে বলে, তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবে আমার গান শুনে, তাই আমার খুব চিন্তা হচ্ছে। সবাই একসাথে বলে উঠল, প্লিজ তাড়াতাড়ি আপনার সুন্দর গান গিয়ে আমাদের অজ্ঞান হওয়ার সুযোগ করে দিন। মিশকা মুখ বাঁকিয়ে বলে, মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না, বলুন আপনার জঘন্য ভয়েস টোনে অজ্ঞান হব। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ঝগড়ুটাইয়া মাইয়া। মিশকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না। মাইরা হেসে বলে, বাথরুমের সিঙ্গার হয়ে গান গাইলেও প্রবলেম নেই ভাইয়া, আমরা সব হজম করার ক্ষমতা রাখি। রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে, নতুন ভাবির আবদার ফেললাম না, গাইস তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। রাতুলের পাশে গিয়ে হাতে হ্যান্ড মাইক তুলে দেয়। এখানে আপাতত ইরফানের কাজিন ছাড়াও আরও অনেকেই আছে। রাতুল গলা ঝেড়ে বলে, এই গান উৎসর্গ করছি মিশকাকে। সবাই হাততালি দিল। রাতুল বাঁকা হেসে গাইতে শুরু করলো, মিশকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করে না কুশ্রী গো, রাগলে তোমায় লাগে আরো কালো। মিশকা চলেছে এক পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেরেছে রাতের কালো, রাগলে তোমায় লাগে আরো কালো। রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গায়ে ঢলে পড়ছে। রাতুল নিজেও মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলেছে। মিশকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মাইরা পেট চেপে হাসতে হাসতে কোনো রকমে বলে, হায় আল্লাহ, আমার পেট ব্যথা করছে, এটা কি ছিল? সবার একই অবস্থা। মিশকা চিৎকার করে ওঠে, সবাই থামো। মিশকার চিৎকারে সবাই একটু দমলো। মিশকা ধূপধাপ পা ফেলে নিচে নামতে গেলে মাইরা দৌড়ে গিয়ে মিশকাকে ধরে ফেলে। কোনো রকমে হাসে তাবিয়ে বলে, আপু তুমি চলে গেলে ভালো লাগবে না, প্লিজ যেও না। মিশকা দাঁত কিমির করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাচাতো ভাইকে তো সে দেখে নিবে, কত বড় সাহস, তাকে নিয়ে মজা করে। মায়ের কথায় মিশকা এক কোনায় গিয়ে বসলো। রাতুল মিশকার দিকে চেয়ে হাসছে। ভালোই লাগে এই মেয়েকে জব্দ করতে, তার কথার শুধু চেটাং চেটাং উত্তর দেয়। এবার বুঝো মজা। রাতুল গলা ঝেড়ে বলে, গাইস এবার একটা সুন্দর গান গাইবো, সবাই শোনো। সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল হেসে গাইতে শুরু করে, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারই বলবো শতবার। হঠাৎই রাতুল থেমে গিয়ে বলে, আরে ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম, বুঝলে?
রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মায়েরা দ্রুত পিছু ঘুরে ইরফানকে দেখে ঢোক গিলে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইরফান কোনো কথা না বলে মায়েরার হাত ধরে ছাদ থেকে নামতে গেলে মায়েরা ভয় পায়। আল্লাহ, এই লোক সারাদিন পর কোথা থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে? পিছন থেকে ইনায়া উঠে এসে বলে, ভাইয়া, মায়েরাকে রেখে যাও। ইরফান শুনল না। ইরফানের কাজিনরা বলে, আরে বউকে নিয়ে যাচ্ছে। তুই ইরফান ভাইয়ের ভিলেন হচ্ছিস কেন আজও? ইনায়া মুখ বাগালো। ছাই তার ভাই, মায়েরাকে ধমকাবে নয়তো থাপড়াবে, এই জন্যই তো নিয়ে যাচ্ছে। মায়েরা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না। মিনমিন করে বলে, আর পরবো না শাড়ি, সরি। ইরফান কিছু বলল না। মায়েরা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা ঢোক গিলে চেঁচালো না, ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে দিয়ে দরজা আটকে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, আমাকে না বলে ওখানে কেন গিয়েছিল? মায়েরা ঢোক গিলে বলে, আপনি তো ছিলেন না। ইরফান মৃদুস্বরে বলে, আমি না থাকলে চুপচাপ ঘরেই বসে থাকবে। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এত বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারে না। ইরফান আবারও প্রশ্ন করে, ডিনার করেছো? মায়েরা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু বলেছি আমি। মায়েরা আমতা আমতা করে বলে, খেয়েছি। ইরফান মায়েরার দিকে এগিয়ে এসে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়েরার কপালের ঘাম মুছে মৃদুস্বরে বলে, ইচ্ছে তো করছে থাপ্পড় দিয়ে পুরো বডির মানচিত্র পাল্টে দিতে। শাড়ি পরার স্বাদ মেটাবো স্টুপিড। মায়েরা ঢোক গিলল। মিনমিন করে বলে, আপনার ফুপি বলেছে, আমার কি দোষ? ইরফান ধমকে মায়েরার গাল চেপে বলে, এই মুখ কি শুধু অসময়ে চালানোর জন্য? মায়েরা ইরফানের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ইরফান ঠান্ডা গলা বলে, সব সুদে আসলে ফেরত দিব স্টুপিড গাল, জাস্ট ওয়েট বলে ছেড়ে দেয় মায়েরার গাল। এরপর ওয়াশরুমে চলে যায়। মায়েরা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখল। ইরফান কি ফেরত দেওয়ার কথা বলল সে একটু অনুমানও করতে পারল না। ডান হাতে কপাল স্পর্শ করে যেখান থেকে ইরফান মাত্র ঘাম মুছে দিল। ভালো লাগলো কেন যেন ইরফানের এইটুকু কাজ। মৃদু হাসলো।